আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া এবং অশেষ রহমতে আমরা ভালো আছি। আমি আমার ব্লগের শুরুতেই তোমাদেরকে জানাই আগাম মাহে রমজানের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ যে রমজান মাস চলে এসেছে একদম খুব নিকটে। তো তার আগে তোমাদের সঙ্গে এক কাপ চা খাওয়া যাক, আর তারপরে কিন্তু আমার একেবারে রমজানের 1-2 দিন আগে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজকর্ম থাকে সংসারে আমাদের মেয়েদের, সেগুলো কাজ তোমাদের সঙ্গে আজকে খুব শেয়ার করব। অনেক দিন পরে ভিডিওর শুরুতেই আসলে চা দিয়ে শুরু করেছি, কেননা চা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমার লাইফে। সো এইটাকে মানে 1 মাসের জন্য অবশ্যই আমরা খেতে পারবো না, সেটা আমাদের রমজানের জন্য। তোমরা দোয়া করো যাতে আমরা প্রত্যেকটা রোজা সহি সালামত এবং সুস্থভাবে কাটাতে পারি, আল্লাহর রহমত থেকে কোনো মতেই যেন বঞ্চিত না হই। যারা আজকে আমার ব্লগটা প্রথমবার দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওর যে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লেগে যায় চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তোমরা অনেক আইডিয়া পেয়ে যেতে পারো, কোনো টিপস তোমাদের কাজে লেগে যেতে পারে। সো অবশ্যই শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। সো আজকে যেহেতু ফ্রাইডে, আর এই ব্লগটা আমি ফ্রাইডেতে আপলোড করব। আর এগুলো এনেছিলাম আমি কালকে বাজার থেকে নিয়ে, কেননা আমার ওই যে বাড়তি কিছু প্রিপারেশন বাকি ছিল, এই জন্য আসলে না বেস্ট বাই থেকেও আমি কিছু বক্স কিনে নিয়ে এসেছিলাম, বা হচ্ছে যে বাসায় কিছু বক্স ছিল, বাট সেগুলোতে না কাজে আসছিল না। হ্যাঁ, তো মনে হলো যে না, এবার অন্য একটু উপায়টা আমাকে বের করতেই হবে। এই জন্য আমি এই বক্সগুলো নিয়ে এসেছি। প্রত্যেকটা বক্স হচ্ছে পার পিস 10 টাকা করে। ইভেন এগুলো 1 কেজি মতো তোমার হচ্ছে যে ওয়েট নিতে পারবে বা জিনিসপত্র আটবে। তো সেখানে আমার আজকের প্রস্তুতির জন্য এদের ভূমিকাটা আসলে অনেক বিরাট একটা অংশ নিয়ে আছে। তো আমি ফার্স্টে আসলে আমার ফার্স্ট প্রিপারেশনটাই ছিল আজকের, যে আমাকে ফ্রিজ ক্লিন করতে হবে। তো আমি আগের রাতে, ভোর রাতের দিকে আমি ফ্রিজটা অফ করে রেখেছিলাম। ফ্রিজটা আগে থেকে অফ করে রাখলে আইসগুলো গলতে আসলে অনেক ইজি হয়ে যায়। আর তাছাড়া এটা আমার মাথায় থাকে যে কখন আমার কাজের আপা আসবে, সেই অনুযায়ী যেন আমি আমার কাজগুলোকে আসলে ফিনিশ করতে পারি, যেন আমার কাজের আপারও অসুবিধা না হয় বা আমারও যেন কাজটা বাকি না থেকে যায়। তো এই তো একে একে আমি এখন এগুলোকে সুন্দরভাবে ফ্রোজেন করার জন্য, শুধু মাংসর যে বিষয়টা সেটা আমি আজকে ফ্রোজেন করব। মাছের বাজারটা আমার এখনও করা হয়নি। আসলে ফ্রিজে আমি অনেকগুলো রমাদান প্রিপারেশনের মানে ইফতার ফ্রোজেন করেছি, কাঁচা বাজার ফ্রোজেন করেছি। তো সেইখানে না বাকি যে মাছগুলো ছিল, এই জন্য আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি মাছের বাজার জাস্ট রোজার একদিন আগে করবা, কেননা তোমার বেশিরভাগ সময় কি হয় যে টাটকা মাছ নিয়ে আসলে সেগুলোই খাওয়া হয়ে যায়, আগের মাছগুলো না মানে থেকেই যায়। এইরকমটা তো আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়ে যায়, মানে শেষ হওয়ার আগে আমার হাজব্যান্ড মাছ মাংস নিয়ে চলে আসে, তখন না থেকে যায়। আর সেই জিনিসটা অনেক দিন পরে আর খেতে বেশি ভালো লাগে না। তো এই তো আমি হচ্ছে কবুতরের মাংস রাখলাম 2টা বক্সে 3টা করে। তারপরে রাখলাম হচ্ছে যে এগুলো হচ্ছে পাতি হাঁসের মাংস, যেটা বক্সে রাখবো। আর হাঁস মানেই কিন্তু আমরা যেহেতু রাজশাহীর মানুষ, হাঁস ছাড়া বাঁচি না, হাঁস খেতেই হবে। যদি বাসায় নিয়ে আসতে না পারি তখন কিন্তু সেই 300 পিঠ দিয়া বাড়ি যে আমাদের হাঁস খেতে হয়। তো কিছু শোল মাছ ছিল, এগুলোকে রমজান মাসে লাউয়ের সাথে বা ভর্তার সঙ্গে এগুলো খুবই কাজে লাগবে, এই জন্য এটাকেও এক বক্সে রেখে দিলাম। আর এটা হচ্ছে খাসির মাংস, আমার বোনের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, তো তার আকিকার মাংস এটা। আর আমার মা কিন্তু চলে এসেছে, এই জন্য আমার মা হচ্ছে হাঁসের মাংস এবং আকিকার মাংস নিয়ে চলে এসেছে। আর মা আসার যে ব্লগটা সেটা আমি গতকালকে আপলোড করে দিব। আর এটা হচ্ছে বড় রাজহাঁসের মাংস। আসলে একটা রাজহাঁসের মাংসই কিন্তু এতগুলো হয়েছে। আর এখন কিন্তু রাজশাহীতে প্রচণ্ড দাম হচ্ছে হাঁসের, কেননা হাঁস তো এখন মনে করো নিত্য একটা খাবার হয়ে গিয়েছে প্রতিটা বাংলাদেশের মানুষের। এক সময় না ঢাকার মানুষ এত হাঁস খেত না, বাট এখন এতটা হাঁস খায় যার জন্য না খুব দাম বেড়ে গিয়েছে। আর এই সময় না হাঁসের একটা অফ সিজন যায়, যার কারণে অনেক দাম হয়। একটা রাজহাঁস 3000 টাকা নিতে হয়েছে, আর পাতি হাঁস 600, 700, 800 পার পিস তোমার ওয়েট অনুযায়ী। আর এগুলো ছিল খেসারির শাক, যেগুলো মা রাজশাহী থেকে এনেছে, একদম মিহি করে কেটে। আমরা রাজশাহীতে কিন্তু এরকম খেসারির শাকগুলো কুচি কুচি করে খাই। তো মা, এই যে মায়ের মন বুঝতেই পারছো, আমার যেগুলো পছন্দ সেগুলো মা নিয়ে আসবে না, এটা হতেই পারে না। তো আসলে আমি খেসারির শাকটা কিছু রেখে দিলাম যে সেটা রান্না
রান্না করে খাবো, আর কিছুটা ফ্রোজেন করলাম, কেননা একদিনে আবার বেশি হয়ে গেলে ভালো লাগবে না, নষ্ট করার চেয়ে রেখে দেওয়া অনেক ভালো। তারপরে আসলে অনেক গুতাগুতির পরে যখন আমার হাঁসের মাংসটা ছাড়লো না, পরে পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এসে ছাড়িয়ে নিলাম। তারপরে আবার এটাকে 2টা বক্সে রাখলাম। একটা বড় রাজহাঁসের মাংস কিন্তু 3-4 কেজি ওয়েট হয়ে থাকে, কখনো কখনো একটু বেশিও হয়। তো আমি 2টা বক্সে রাখার পরে বাড়তি যতটুকু মাংস থাকবে ওইটা আসলে রান্না করে খাবো, কেননা হাঁসের মাংস এনেছে আর টাটকা টাটকা না খেলে না তৃপ্তি আসে না। তো এই তো হয়ে গেল। আর আগে থেকে আমি কিছু ফ্রোজেন করেছিলাম, সেগুলো তো আছেই। তো এইগুলোকে আমি এই তো এইরকমভাবে সুন্দর করে জাস্ট মানে আছে না যে আমি প্রত্যেকটাতে নাম লিখে রাখবো না, কারণ আমি 2টা বক্সে কবুতর রেখেছি, তারপরে আমি কবুতর লিখে দিয়ে দিলাম। তারপরে আবার পাতিহাঁস, সেখানে পাতিহাঁস লিখবো, বা যেখানে গরুর মাংস সেখানে গরু, বা যেখানে খাসির মাংস সেখানে খাসির মাংস। এইভাবে রাখলে না তোমার কখনো ভুল হবে না যে তুমি কোন বক্সে কোন মাংসটা রেখেছো, খুবই সুবিধা হবে। আর এইভাবে আসলে অর্গানাইজ করলে আমি দেখেছি ফ্রিজটা অনেক সাজানো গুছানো লাগে, দেখতেও অনেক ভালো লাগে। আর যদি ফ্রিজটা বড় হয় সেক্ষেত্রে কিন্তু এইরকম করে অর্গানাইজ করলে খুবই ভালো। আর ছোট ফ্রিজে না আবার স্পেস কম থাকে, সেই ক্ষেত্রে আসলে এক গাদি বাজার করলে অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে ফ্রিজে মাছ বলতে ছিল শোল মাছ আর একটা ইলিশ মাছ ছিল, সেটাও রেখে দিলাম। আর প্রত্যেকটা মাংসর সাথে অবশ্যই এটা লিখে দিতে হবে, নইলে সব মাংসর কালারই কিন্তু এক, তখন আবার বিপদে পড়ে যেতে হবে। আর এই তো বাড়তি আছে আমার কাছে আরও 3 কেজি দুধ, আর এটাতে আছে গরুর মাংস। গরুর মাংসটা আসলে একদম জমে আছে, যার জন্য আমি এটাকে আর বক্স করলাম না, এটাকে আমি এইভাবেই রেখে দিলাম। এই তো আমার এই প্রিপারেশনগুলো আসলে রোজার ঠিক 1-2 দিন আগে করাটা খুবই ইম্পর্টেন্ট, কেননা রমজান মাসে রোজা রেখে আমি কোনো কাজ করতে চাই না, কেননা বাচ্চাদের স্কুল খোলা, তার উপরে নিজের লাইফ তো আছেই, টুকিটাকি তো আছেই কাজকর্ম, তাছাড়া রান্না বাড়া, রোজা রাখা, আল্লাহর ইবাদত করা। ওই যে বললাম, আল্লাহর রহমত থেকে যেন 1 ইঞ্চিও বঞ্চিত না হয়। তো এখন থেকে না মাইন্ড সেট আপ করে নিতে হবে আমাদের। জীবনে অনেকবার পরীক্ষা করে দেখেছি যে নিয়াতটা সবচেয়ে বড় জিনিস। তুমি যদি নিয়াত করো একটা কাজ করবে, বা তুমি যদি নিয়াত করো যে কোরআন এই রমজান মাসে খতম দিবে, বা এত রাকাত নামাজ পড়বে, বা আল্লাহর কতটুকু ইবাদত করবে, এইগুলো কিন্তু আসলে নিয়াতের উপর ডিপেন্ড করে। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, আমরা কিন্তু মুসলমান হিসেবে সবসময় চাই যে রাব্বুল আলামিন আমাদেরকে যেন রমজান মাসটা নসিবে মিলে, বা রমজান মাসে যদি মৃত্যু হয়, বা রমজান মাসের এই রহমতটা যেন আমরা পাই। তো এইটা আসলে রমজান মাসের যে কতটা গুণাবলী সেটা আমরা সবাই জানি অ্যাজ এ মুসলিম। তারপরে হচ্ছে আমি ট্যাং নিয়ে এসেছিলাম, এই ট্যাংটা এনেছিলাম প্রায় 1 মাস আগে, বাট এটা না খোলা হয়েছিল না, তো এটাকে খুলে রাখলাম, কেননা এটা আবার বক্স করব। আর এই ট্যাংয়ের সঙ্গে এই বাস্কেটটা আসলেই সুন্দর। তারপরে চলে আসি আজকের বাজারের পর্বে। আজকে কিন্তু সকালে আমি অনেকগুলো বাজার করেছি, আর ইদানিং আমার বাজার করতে খুব বেশি ভালো লাগে। যদিও আমার হাজব্যান্ড মশাই আমার ওপর কোনো দায়িত্ব দেয় না, তারপরও আমি নিজ দায়িত্বে এই বাজারগুলো করে এনেছি। আর বাজারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল আমার জন্য। 3 কেজি এনেছি বিটরুট, 1 কেজি হচ্ছে ঢ্যাঁড়স, তারপর ক্যাপসিকাম এনেছি, তারপরে হচ্ছে তোমার 4টা কুমড়া, এখান থেকে আমার কাজের আপাকেও দিব। বেগুন এনেছি 2 কেজি, আর একটা পার্পল কালার যে আমি পাতাকপিটা এনেছি, এটা সালাদ খাওয়ার জন্য। লেমন গ্রাস এনেছি, অনেক কিছু এনেছি। টমেটো এনেছি, কারণ আমি না টমেটো ফ্রোজেন করেছিলাম না, টমেটোর সস বানিয়ে রেখেছি আমি। তো এখন একটু টমেটো দরকার ছিল। আমরা যে আপুরা বাজার করি সব সময়, তারা কিন্তু জানি যে বাজারের কী রকম দাম চওড়া চলছে। সবচেয়ে বেশি দাম হচ্ছে লেবুর দাম প্রচণ্ড রকম বেড়ে গিয়েছে, ইভেন আরও বেড়ে যাবে। বাজার করে আসার পথে আবার একটা বেলও নিয়েছি। এই বেলটা 100 টাকা চাচ্ছিল, সেটা আবার 80 টাকা দিয়ে নিয়েছি। বেলটা একদম পাকা, সুন্দর। এই বেলটাকে আমি একদম প্রথম রোজায় হচ্ছে জুস করে খাবো ইফতারের সময়, যদি সেটা ভালো থাকে বা আমরা যদি বেঁচে থাকি। বিটরুটটা 3 কেজি আনার একটাই রিজন ছিল যে আমি কিছুটা ফ্রোজেন করব এবং কিছুটা নর্মালে রাখবো। বিটরুটটা আগে আমি কখনো খেতাম না, বাট এখন বিটরুটটা খাওয়া শুরু করেছি। আর তাছাড়া বিটরুটের পরোটা, বিটরুটের জুস সবই এখন ভালো লাগে। আর ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি কিছু লম্বা স্লাইস করে, এবং কিছু
আর কিছুটা হচ্ছে যে চারকোনা সাইজ করে কেটে নিয়েছি, আর এগুলোকে এখন আমি ফ্রোজেন করে রেখে দিব। আসলে বিটরুট না পার পিস দাম চায় 80 টাকা, 90 টাকা, কখনো 100, 120 টাকা। আর এই বিটরুটগুলো আমি আনতে পেরেছি একসঙ্গে, একটু কম দাম পেয়েছি এজন্য আনলাম। আর তাছাড়া ওই যে বললাম না, রমজান মাস মানে কিন্তু অন্য কিছুতে সময় নষ্ট করার মানেই হয় না। এর জন্য আমি এই কাজগুলোকে গুছিয়ে রাখছি শুধু আমার শান্তির জন্য বা আল্লাহর ইবাদত করার জন্য। লাস্টে আমি কিছু লেবু, মানে 1 ডজনের মতো লেবু আমি এটাকে চিপে নিয়েছিলাম। নেওয়ার পরে এটাকে আমি ফ্রিজ করব। কখনো ইফতারির সময় যদি লেবুর জুসটা করতে একটু লেট হয়ে যায়, তখন এইটাকে না আমরা জাস্ট পানির মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে। আর তাছাড়া সারাদিন রোজা রাখার পরে না আমরা ঠান্ডা একটু পানি দিয়ে ইফতার করতে পছন্দ করি। যদিও আলহামদুলিল্লাহ এইবার যেহেতু মার্চ মাস থেকে আমাদের রোজা শুরু, এইবার হয়তো বা অন্য মাসের তুলনায় একটু কষ্ট কম হবে, সেটা আশা করা যায়। তো সেইখানে আছে না যে তুমি লেবুর এই স্লাইসগুলো যখন পানির মধ্যে দিবে তখন পানিটাও ঠান্ডা হয়ে যাবে এবং লেবুর রসটাতেও মিক্সড হয়ে যাবে। আর এইদিকে আমার হাজব্যান্ড মশাই আবার দুপুরবেলা বাজার করে নিয়ে এসেছে এগুলো, কেননা এই বাড়তি বাজারগুলো আসলে করতে একটু লেট হয়ে গিয়েছে। আমরা মাঝখানে গ্রামে গিয়েছিলাম, তারপরে আমার ননাসের মেয়ের কাবিন হলো, তো ওই সময় না 2টা দিন আমার কিছুই করা হয়েছিল না। দ্যাটস ওয়াই আমাদের কাজগুলো একটু পিছিয়ে গিয়েছে, যদিও আমার আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রিপারেশন করে রেখেছি। তবে অনেস্টলি একটা কথা না বললেই না, এত প্রিপারেশন রমজান মাসের জন্য আমি কখনো করিনি। এইবার যতগুলো করেছি, আর করার পরে না আসলেই ভালো ফিল হচ্ছে যে আমি তো এটা করে রেখেছি, ওইটা করে রেখেছি। মানে এখন থেকে না আমার নিজের প্রতি একটু চাপ কম ফিল করছি আমি। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর তারপরে আমি এই তো, যেহেতু আমি ওভেন র্যাকটাকে অর্গানাইজ করব, তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড কিন্তু ইফতারের সময় প্রচণ্ড পরিমাণে আমাদেরকে হেল্প করে। আমি যখন রান্নাতে ব্যস্ত থাকি তখন আমার হাজব্যান্ড ইফতারের ফল ফ্রুট থেকে ইচ অ্যান্ড এভরিথিং, ডাইনিং টেবিলটা আসলে খাবারের প্রিপারেশনটা সে হ্যান্ডেল করে। তো সেই ক্ষেত্রে তার হাতের কাছে আসলে A to Z রাখাটা খুবই ইম্পর্টেন্ট, যাতে তখন তাকে আমাকে খুঁজে দিতে না হয় আর তার মাথাটা যেন না গরম হয়। তো এই তো একটা বক্সে হচ্ছে যে ছোলা রেখে দিলাম। ছোলা বা বেসন এগুলো আমরা খুবই কম পরিমাণে কিনি, যাতে 15 দিন পর্যন্ত চলে যায়। তারপরে 15 দিন পরে আমরা আবার কিনি, এটা আমাদের নিয়ম আসলে। আর এই বক্সটাতে কিছু চিয়া সিড রাখলাম, আর কিছু পরিমাণে এইসবগুলোর ভুসি, কেননা শরবতের মধ্যে না চিয়া সিড বা হচ্ছে এইসবগুলোর ভুসিটা দিলে খুব ভালো হয়। আর তাছাড়া না আমার মধ্যে না একটু ডিহাইড্রেশন হয়ে যায় রমজান মাসে, যার ফলে আমাকে প্রচণ্ড পরিমাণে ডাবের পানি খেতে হয়, পানি খেতে হয়, প্রবলেম হয়ে যায়। যে এই জন্য আসলে এই চিয়া সিড বলো বা হচ্ছে এইসবগুলোর ভুসি, এগুলো আমার খুবই, মানে আমার জন্য, বিশেষ করে আমাদের ফ্যামিলি পার্সনগুলোর মধ্যে এটা আমার জন্য বলা চলে যে এটা আমার মাস্ট বি দরকার। আর বেসনগুলোকে এই তো, বেসন এনেছিল প্রায় 1.5 কেজির মতো, তো সেগুলোকে আবার 2টা বক্সে রেখে দিলাম। আমরা বেসন সবসময় বাইরে থেকেই কিনে খাই, বাসায় আসলে সেইভাবে করা হয় না। তবে আমরা পছন্দ করি খোলা বেসনটাকে। প্যাকেটের বেসন আনলে না একটা কেমন জানি স্মেল বের হয়। গত রমজানে আমরা প্যাকেট এনে এনে না ফেলে দিয়েছিলাম। তো যেটা আমি খেতে পারবো না সেটা নিশ্চয়ই আমি আমার কাজের মানুষটাকেও দিব না। এটা কিন্তু অবশ্যই রমজান মাসে শুধু যে আমরা আমাদের সংসারে কাজকর্ম বা ইবাদত করব, এর মাধ্যমেই যে আল্লাহর কাছে চলে যাব তা কিন্তু না। ছোট ছোট অনেক বিষয় আছে যেগুলো আমি সবসময় বলি, বাসা দারোয়ান বা বাসায় যে কাজকর্ম করছে তাদের প্রতিও কিন্তু আমাদের অবশ্যই দয়াশীল হতে হবে, এবং তাদের খেয়ালটাও কিন্তু আমাদের রাখতে হবে যে তাদের ঘরে ইফতার আছে কিনা, তাদের ঘরে সেহরি আছে কিনা। অবশ্যই এটা মাস্ট বি আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আসলে, তুমি 20 রাকাত করে তারাবি পড়লে, নফল নামাজ আদায় করলে, ফরজগুলা করলে, বাট তোমার মনুষ্যত্ব নেই, তুমি মানুষ হিসেবে আসলে তোমার মনটা জঘন্য। আমি আশা করি সেইখানে আসলে আল্লাহর কাছে আমরা কখনোই প্রিয় হয়ে উঠবো না। সো এই বেসিক যে আমাদের আসলে মানুষ আমরা যে নিজেকে বলতে পারি, সেটার প্রমাণ আমাদেরকে আল্লাহর কাছে অবশ্যই রাখতে হবে, সেটা আমাদের কাছের মানুষগুলোর মাধ্যমে। তো এই তো আমি খেজুরগুলাকেও আমার ডাইনিংয়ে রেখে দিলাম, আর যে ম্যাঙ্গো জুসটা এনেছিলাম সেটাও আমি রেখে দিলাম, আর এই কিউট জারটাও আমি রেখে দিলাম। তোমাদের একটা বিষয় হয় কি না অবশ্যই আমাকে জানাবা। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে হয়। আমি যখন
এত কাজ করি তখন মনে হয় না যে আসলে এত কাজ করলাম, বাট যখন আমি ভ্লগ এডিট করি তখন মনে হয় আল্লাহ আমি তো অনেকগুলো কাজ করেছি, এত কাজ করি। মানে তখন না আসলে মনে হয় যে আসলে নিজের সংসারে কাজ নিজে যে করছি এটার মধ্যেও তৃপ্তি আনন্দ অন্যরকম একটা কাজ করে। তো এইভাবেই কিন্তু আমি পার্ট টু পার্ট আমার যে কাজগুলো বাকি ছিল সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি, কেননা এগুলো কাজ করতেও কিন্তু অনেক সময় ব্যয় হয়। এই জন্য ছোটো ছোটো কাজগুলো তোমরা অবশ্যই আরও 2 দিন সময় আছে করে ফেলো। ট্রাস্ট মি, তখন না নিজের প্রতি আর এত প্যারা আসবে না যে এটা করলাম না সেটা করলাম না। আর আরেকটা টিপস বলতে পারো বা আইডিয়া বলতে পারো, এটা তোমরা কাজে লাগাতে পারো। আমি সব সময় এটা করি, বিশ্বাস করো আমার এত ভালো লাগে। আমার আশা করি যে তোমাদেরও ভালো লাগবে। আসলে একটা কাজ আমি করি সব সময়, যখন আমি সংসারে কাজকর্ম করি তখন হয়তো বা আমি মোবাইলে ওয়াচ ছেড়ে দেই, আর নইলে মোটিভেশনাল কিছু স্পিচ ছেড়ে দেই, আর নইলে টিভিতে তোমার আছে না যে নিত্যদিনের যেগুলো হচ্ছে যে আমাদের দিনের শুরুতে সূরাগুলো সেগুলো ছেড়ে দেই। তো এগুলো ছেড়ে দিলে না তুমি বিশ্বাস করো এতটা এনার্জি পাবা, পজিটিভ এনার্জি, নেগেটিভ না। তখন না আরও কাজ করতে ভালো লাগে বা একটা আগ্রহ থাকে যে এত দূর পর্যন্ত শুনলাম, তত দূর শোনা হলো না, এইরকম না একটা খুব সুন্দর আমার মধ্যে কাজ করে। তো তোমরা এই টিপসটা কাজে লাগাতে পারো যে কাজ করছো আর তোমার সাইড থেকেও কিছু তুমি আল্লাহর কিছু শুনতেছো। বা আমাদের তো আসলে কত কিছুই অজানা আছে যেগুলো জানলে আমাদের মধ্যে না আসলে ইমানটা শক্ত হয়, আম, আমরা আল্লাহর পথে আরও ধাবিত হই। তো এই জিনিসটা আমি করি, তোমরা করে নিতে পারো। ইভেন আজকে সকাল থেকে আমি যত কাজ করেছি, আমি টিভিতে একদম সূরা ছেড়ে দিয়েছি বা ওয়াচ ছেড়ে দিয়েছি, একটার পর একটা হচ্ছে আর আমি কাজ করছি। তো এইটাতে না বাসার মধ্যেও একটা পজিটিভ ওয়েব আসে, আবার নিজের মধ্যেও কাজের একটা বোরিংনেস আসে না যে টায়ার্ড হয়ে গেলাম, এইরকম কোনো কিছুই কাজ করে না। খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো এবার চলে এসেছি কিচেন রুমে। কিচেন রুমেরও কিন্তু এই কাজগুলো গুছিয়ে নিতে হবে, নইলে রান্না করতে যেয়ে দেখা যাবে এটাতে নাই সেটাতে নাই। আসলে রোজা রাখার পরে না দেখবা মন মেজাজটাও একটু অনেক সময় গরম হয়ে যাবে, বা হচ্ছে ইফতারির কাছাকাছি সময় চলে আসলে তো আমাদের তাড়াহুড়া হয়ে যায়। তো আসলে দেখো মানুষের জীবন তো আর পারফেক্টলি চলে যাবে না যে এই টাইমে এটা করব ওই টাইমেও এটা করব। এটা হ্যাঁ তোমার টাইম সেট আপ মাইন্ড সেট আপটা থাকবে, বাট কোনো কিছু তো 19-20 হতেই পারে, যার জন্য আসলে এই কাজগুলো গুছিয়ে নিলে না তখন আর হয়রানির হতে হবে না বা নিজের মাথাটাও গরম হবে না। এই জন্য এই কাজগুলো আমার আরও আগে করা উচিত ছিল, আসলে সময় পাচ্ছিলাম না কোনোভাবেই। তো আজকে ভাবলাম যে প্রত্যেকটা জারে আমি যেটা যেটা প্রয়োজন মতো মশলা তেল বা হচ্ছে যে সব কিছু আমি এগুলোতে আজকে মানে প্রত্যেকটা জার আজকে ফিল আপ করার দিন আমার। সংসারটা যখন আমার, আমি একজন গৃহিণী, সো আমি চাইবো যে আমাকে স্মার্টভাবে প্রেজেন্টেশন করতে। আসলে যতটুকু পারি, সবাই সব কিছু যে থাকে বা সবাই যে সব কিছুতে পারদর্শী তা কিন্তু একেবারেই না। বাট তোমার সংসার যত ছোট হোক, তোমার ঘর মাটির হোক আর বিল্ডিং হোক, বা তোমার রান্নাঘরটা ক্যাবিনেট করা থাকুক চাই না থাকুক, যেটাই হোক না কেন, বাট আমরা তো বেলা শেষে খাওয়া দাওয়া করি, তাই না? এটাই হচ্ছে ধনী মধ্যবিত্ত বা গরিব মানুষের একটাই পরিচয়, আমরা মানুষ। তো এটাই ছিল আমার ব্লগের আজকের পার্ট। আমার সবগুলো প্রিপারেশন 2 দিন আগে সেরে নিলাম। তোমাদের কেমন লেগেছে জানিও। ভালো থেকো, আজকের জন্য আল্লাহ হাফেজ।